শহীদের স্মৃতি যেমন করে জেগে ওঠে এবং সেই স্মৃতি নিয়ে এবং যারা এখনও পঙ্গু আছেন এবং আমাদের উপর নির্ভর করে আছেন, তাকিয়ে আছেন নতুন বাংলাদেশের জন্য, তাদের সবার কথা স্মরণ করে আমার কথা শুরু করছে। আমি আসলে আজকে খুবই অসুস্থ, এমনকি খুব আপনাদের কারোর চেহারা আমি দেখছি না। দুর্ভাগ্যবশত আমার চোখের দৃষ্টি হঠাৎ করে খারাপ হওয়া শুরু করেছে কিছুদিন ধরে। ফলে আমি যদি কাউকে চিনতে না পারি আমাকে ক্ষমা করবো। আমি বুঝতে পারছি আমার প্রচুর বন্ধুবান্ধব যাদেরকে আমি প্রাণ থেকে ভালোবাসি এবং আমরা ঝগড়া করি, আমরা তর্ক করেছি, কিন্তু আমরা এই নতুন গণ-অভ্যুত্থানের পরে আমরা নতুন করে বাংলাদেশ গঠন করবার ক্ষেত্রে সকলকে নিয়ে আমরা আবার শুরু করছি এবং সেখানে আমাদের কোনো প্রকার পুরনো জিনিস টানবার, অযথা পুরনো জিনিস যেটা আমাদেরকে আগামী দিনের গঠনের ক্ষেত্রে বাধা তৈরি করে, এই ধরনের জিনিস যত বেশি পরিহার করতে পারব এবং একই সঙ্গে আমাদের শহীদদের যে অভিপ্রায়টা তারা ব্যক্ত করে গেছেন, সেই অভিপ্রায়টা যেন আমরা আবার নতুন করে আমাদের মধ্যে সঞ্চারিত করতে পারি এবং তার একটা লিখিত রূপ এবং তার একটা সাংস্কৃতিক রূপ, তার একটা সাহিত্যিক রূপ, তার একটা সামাজিক রূপ এবং একই সঙ্গে তার একটা নাগরিক রূপ বা নগর, যেটা আমরা আজকে আলোচনা করতে এসেছি, আমরা যা হাজির করতে পারি এবং তার জন্য যদি সকলে মিলে লড়াই করতে পারি, সেটাই হবে আমাদের একালের বা এখনকার এই মুহূর্তের প্রধান কর্তব্য। তো আমি কথাটা শুরু করে দিয়ে খালি আমার একটু দুঃখ প্রকাশ করবো, কারণ এটা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আজকের নয়, আমরা একসঙ্গে লড়াই করেছি নদী রক্ষার জন্যে বিভিন্ন আগ্রাসন থেকে। পরে তার ডাকি বা তার উদ্যোগের হয়েছে। আরেকটা আনন্দের বিষয় আমার কাছে বিশেষভাবে, ফারুক এখানে আছেন পিএবিতে তার দায়িত্বে এবং আমরাও চেষ্টা করব তাকে যথাসাধ্য যেন তার দায়িত্বটা পালন করতে পারেন। আমি এই সত্যিকার অর্থে ছোটো এই মঞ্চটা দেখে আমার ভালো লাগছে, যেটা খুবই কোজি, খুব ছোটো, অনেক কাজ আমরা হয়তো বা করতে পারবো যেটা আমরা এর আগে বহু বছর আমরা করতে পারিনি। তো আমি একটু দুঃখ প্রকাশ করি, আমি নোটটা যেটা ছিল এটা আমি পড়তে পারবো না, কারণ আমার চোখে দেখছি না কিছু। একটা নোট তৈরি ছিল আমার, এদের যখন আমার কথাটা বলেছেন, ফলে আমি কিছুটা একটা কী বলে আমার মনে যা আসে সেই কথাগুলো বলবো, কিন্তু বলবো কিছুটা অনেকটা আমার নিজের স্মৃতিকে স্মরণ করে এবং এখনকার যে বিষয়, এই বিষয়কে কেন্দ্র করে। আমার প্রথম স্মৃতি ঢাকা শহরের, এটা ছিল একটা খোলা জায়গা, রাজমণি সিনেমা, ওদিকে হয়তো বা যে কী বলে পুলিশদের যে বিল্ডিং, ওটাও মনে পড়ে আমার। আমরা এই জায়গাতে ছিলাম এবং এই জায়গাতে আমরা যখন যারা পুরনো এমএল, আপনাদের ভাষায় নকশাল, ফলে আমাদের অনেকগুলো যুদ্ধ পরিচালিত হয়েছে এখান থেকে, ফলে এর সঙ্গে স্মৃতির সঙ্গে আমরা জড়িত। এবং আমি চোখের সামনে দেখলাম যে এই শহরটা বদলে গেছে খুব দ্রুত। এই শহর আমি এখন আর চিনি না আসলে, কিন্তু যদি আমি ওই আমার তখনকার যে ঢাকাকে আমরা ভেবেছি শহর ভেবেছি, তার যে কল্পনা আমার স্মৃতির মধ্যে রয়েছে, বা ঢাকাতে ঘুড়ি উড়ানো হচ্ছে, আমরা এখান থেকে যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম, কেমন ফকিরেপুল দিয়ে মাঠ ছিল, খোলা মাঠ ছিল, আমরা এখান থেকে হেঁটে যেতাম মাঠের মাঝখান দিয়ে, তারপরে ওদিকে আপনার যেটাকে আমরা সোহরাওয়ার্দী উদ্যান, ওর মাঝখান থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম। সেখানে ওই পুরনো রেস কোর্সে, যারা তরুণরা দেখেনি, সেই রেস কোর্সের শেষ কলোনিয়াল স্মৃতিগুলো আমাদের মনে আছে আমার স্মৃতির মধ্যে। তো এই শহর কিন্তু চোখের সামনে বদলে গেছে, কিন্তু বদলে গেছে এমনভাবে নয় যে শহরটা ঠিক যেমনি করে আমরা চেয়েছি বদল হতে, তেমনি করে তার বদল হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল আমাদের তেমন হয়নি। সেই সময় আমরা যারা তরুণ ছিলাম, আমাদের কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল একটা বিপ্লব করা। তো বিপ্লব শব্দটা কিন্তু এখনও পর্যন্ত তরুণদের মধ্যে খুব রোমান্টিক আইডিয়া আকারে কাজ করে, একটা ব্যবহারিক কাজ আকারে, ব্যবহারিক চিন্তা আকারে কিন্তু তারা ব্যবহার করেন বলে আমার মনে হয় না। ভুল হতে পারে, যদি ভুল করি আমি ক্ষমা চেয়ে নেব। কেন আমরা এই রোমান্টিকতা এবং ব্যবহারকারীদের পার্থক্য করছি? একটা হচ্ছে আমরা যখন বিপ্লবটা করছিলাম বা চিন্তা ছিল আমাদের মাথার মধ্যে, তখন সবচেয়ে বড় চিন্তাটা ছিল কয়েকটা, অনেকটা এরকম যে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব চাই। তখনকার আমলে মনে আছে আপনাদের লড়াইটা দুরকম ছিল, একটা হচ্ছে গণতন্ত্র কেউ চাইতেন, কেউ সমাজতন্ত্র চাইতেন। তো আমরা দাবি করতাম, আমরা যারা মূলত এমএল ধারা থেকে, মার্ক্সবাদী লেনিনবাদী ধারা থেকে এসেছি, আমরা কিন্তু সমাজতন্ত্র চাইতাম না। আমাদের সমাজতন্ত্রটা আসবে অনেক পরে। ওই সময় দরকারটা একটা রুরাল, একটা
কলোনিয়াল একটা সমাজ, যেখানে সামন্ততন্ত্র পুরোপুরি ভাঙে নাই, এখনও পর্যন্ত গ্রাম রয়ে গেছে, কিন্তু সামাজিক সম্পর্কটা সামন্ততান্ত্রিক। এই সম্পর্কটা আমরা ভাঙতে চেয়েছি। এই সম্পর্কটা ভাঙার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে আমির যে বিকাশ ঘটছে, নতুন করে একটা আত্মচেতনা, আমি আসছে, আমি অনুভব করছি আমি আগের মতো শুধুমাত্র প্রাকৃতিক বন্ধনের মধ্যে অধীন নই, আমার একটা নতুন সত্তা আছে যাকে আমি বলে ডাকি, তার একটা অভিপ্রকাশ করছে। ফলে সে আমির একটা অধিষ্ঠান দরকার রাজনৈতিক অর্থে, সাংস্কৃতিক অর্থে। ফলে আমাদের তখনকার যে কাব্য, আমাদের তখনকার যে সংস্কৃতি, সেখানে কিন্তু এই নতুন আমিকে যে মাত্র সমাজের ভেতর থেকে বেরোচ্ছে, তার উদয় ঘটছে, তার যে মহিমা, তার যে স্বাদটা, সেই স্বাদটা নিয়ে আমরা কিন্তু সমাজকে বদলাতে গিয়েছি। এবং সমাজ বদলাবার ক্ষেত্রে আমাদের প্রধান যে লক্ষ্য ছিল, প্রধান লক্ষ্যটা ছিল কিন্তু সম্পর্কের পরিবর্তন, রূপান্তর। এই সম্পর্কের পরিবর্তনটার মধ্য দিয়ে একই সঙ্গে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের ধরনটা কেমন হবে, এটাও সেই সময় আমাদের মাথার মধ্যে কম বেশি ছিল, বেশ ভালোভাবে ছিল মনে পড়ে। কারণ আমি তখন খুবই ঘনিষ্ঠ আমার বন্ধু আহমদ সাফা এবং আমার আরেক বন্ধু হুমায়ুন কবির, আমরা দুজনে ছিলাম কবি, কবিতা লিখতাম, কল্পনা করতে ভালোবাসতাম। এই বিভিন্ন জায়গায় এই অলিতে গলিতে ঘুরেছি আমরা। ঢাকায় হেন কোনো গলি নেই যেখানে আমরা ঘুরে নিই। এর পরবর্তী আমাদের একটু আগের জেনারেশন কাদরি, শামসুর রহমান, আল মাহমুদের যে জগৎ, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু ঢাকা শহরে গড়ে উঠেছি। আমাদের 60 দশকের যে ঢাকা শহর, যেটা আমাদেরকে তৈরি করেছে, আমাদের চিন্তা চেতনা, আমাদের সমস্ত কিছু আমাদের কাব্যের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে গড়ে উঠেছে। এমনকি বিরোধটাও আপনারা কবিতার মধ্যে পাবেন। কেমন? আমি কিন্তু কবিতা রচনা করবো না, একটু পরে আসছি আমাদের মূল বিষয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট বুঝতে পারেন। যখন আমার বন্ধু নির্মল যখন লিখল তার আগে চাই সমাজতন্ত্র, আপনার কবিতা আকারে পড়লেন, এটা কিন্তু আমাদের এই যে আমির যে বিকাশ ঘটছে, আমিকের তার যে মহিমা, তাকে আস্বাদন করা, তাকে প্রতিষ্ঠিত করা, একটা নতুন ধরনের সম্পর্ক তৈরি করা, এই যে স্বাধীন সত্তা আমির ভিত্তিতে আমি একটা সত্তা, আমি হাজির হওয়ার চেষ্টা করছি। এই আমির ভিত্তিতে আরও সকল আমির মধ্যে নতুন সমাজ তৈরি করবার যে আকাঙ্ক্ষা, যে আকুতি, এটাকেই আমরা রাজনৈতিক পরিভাষা বলি বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। বুর্জোয়া শব্দটা আমরা এই এখন পরবর্তীকালে যেভাবে নিন্দার্থে ব্যবহার করি, আমাদের সময় কিন্তু আমরা নির্ধার্থে ব্যবহার করিনি কখনোই। কারণ আমরা লেনিনের সোশ্যাল ডেমোক্রেসি 2 রণকৌশল খুব মনোযোগের সঙ্গে পড়েছি এবং বলশেভিক বিপ্লবটা সব মনোযোগের সঙ্গে অনুসরণ করেছি, মাও জেদুংয়ের বিপ্লবটা সব মনোযোগের সঙ্গে অনুসরণ করেছি। ফলে এই যে চেতনার যে রূপান্তরটা ঘটছে, এই চেতনার রূপান্তরকে কী করে সামাজিক এবং রাজনৈতিক রূপ দিতে হয়, এটা আমাদের জেনারেশনের মধ্যে কম বেশি প্রবল ছিল। আমরা সব ব্যর্থ হয়েছি হতে পারে, কিন্তু আমরা কেন পারিনি? কারণ আমাদের এই বুর্জোয়া ডেমোক্রেটিক অ্যাসপিরেশনটাকে নস্যাৎ হয়েছে যখন আমরা স্লোগান দেওয়া শুরু করলাম, তার আগে চাই সমাজতন্ত্র। আমির বিকাশটা হয়নি, আমি পুরোপুরি তার মর্যাদাটা বুঝতে পারিনি, তার শক্তিকে সে পুরোপুরি উপলব্ধি করেনি, আস্বাদন করেনি। আমি তখনও কিন্তু সামষ্টিক আমি হয়ে ওঠেনি, মানে তখনও কিন্তু আমরা একটা গণতান্ত্রিক বোধটা গড়ে ওঠেনি, মানে আমি তখনও পর্যন্ত সামষ্টিক রাজনৈতিক আমি হয়ে ওঠেনি, যাতে সকল আমির যে মহিমা, সে মহিমার ভিত্তিতে যে গঠনতন্ত্র, যেটাকে আপনারা সংবিধান বলেন, যে গঠনতন্ত্র প্রণয়ন করবার কথা এবং তার ভিত্তিতে যে ধরনের অর্থনৈতিক বিকাশটা হওয়ার কথা, সেটা আমাদের সমাজে তখনও পর্যন্ত এই উপলব্ধিটুকু আসেনি। ফলে আমরা ক্ষুদ্র স্ফুরণের মতো, স্ফুলিঙ্গের মতো আমরা যারা জেগে উঠেছিলাম সে সময়, আমাদের খুব দ্রুতই পরাস্ত হতে হয়েছে, আমরা পরাজিত হয়েছে। কারণ তার আগে স্লোগান দেওয়া শুরু হলো, তার আগে চাই সমাজতন্ত্র। কিন্তু এই সমাজতন্ত্র আমরা মুসলিমের মুখে শুনেছি, এই সমাজতন্ত্র আমরা হিটলারের মুখে শুনেছি। ফলে আমরা অনেকেই মনে করেছি সমাজতন্ত্র বুঝি প্রগতিশীল দাবি। কিন্তু তখন আমরা ক্ষুদ্র কিছু মানুষ, আমার বন্ধুরা যারা অনেকে জীবন দিয়েছে 71-এর যুদ্ধে, আমরা বুঝেছিলাম যে না, আগে আমাদের তার আগে যে সমাজতন্ত্রের দরকার নেই, তার আগে দরকার কী করে আমরা একটা সামষ্টিক সত্তা তৈরি করতে পারি স্বাধীন সত্তার ভিত্তিতে। আমরা সকলেই স্বাধীন, কিন্তু সকলে মিলে কী করে আমরা একটা গণতান্ত্রিক সামষ্টিক চেতনা গড়ে তুলতে পারি, এটা সবার আগে।
তো ফলে খেয়াল করুন, এর পরবর্তী ইতিহাসটা আমার আর বলার দরকার নেই। পরবর্তী আমরা যা দেখেছি, সে বাঙালি জাতিবাদ বলুন, এই ধর্মনিরপেক্ষতা বলুন, এর সবই কিন্তু ছিল ফ্যাসিস্ট মতাদর্শ। আমরা এটাকে উদযাপন করেছি, এর পক্ষে থেকেছি অনেকে, বুঝে কিংবা না বুঝে। আমরা ফিলোসফিক্যালি তার ক্রিটিক করিনি, তার পলিটিক্যাল ক্রিটিক করিনি, কিন্তু তার দিকে আমরা চলে গেছি। এবং আমরা দীর্ঘ, আজকে 72 সাল থেকে এখন দীর্ঘ একটা সময়, খেয়াল করেন এই 2024 সাল পর্যন্ত আমরা একটা ফ্যাসিস্ট কালপর্ব অতিক্রম করেছি। তার জন্য আমরা সকলে কিন্তু কম বেশি দায়ী। শুধু একমাত্র আওয়ামী লীগ দায়ী তা কিন্তু ঠিক নয়। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চিন্তা চেতনার কাছে ফিরে না আসি এবং বুঝতে চেষ্টা না করি যে আমাদের এখনকার কর্তব্যটা কী, তখন কিন্তু আমরা বাবারও কিন্তু এই ভুলটা করবো। ঠিক তেমনি এবার এসে খেয়াল করেন, আমাদের যে কর্তব্যটা ছিল, এতটা বছর আমরা অবহেলা করেছি, আমাদের কর্তব্য ছিল যেটা আমরা করতে পারিনি সেটাই আগে শেষ করা। ইতিমধ্যে কী কী ঘটনা ঘটেছে, একটা ফিউডাল সমাজের মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটিগুলো গড়ে উঠেছে, একটা সেন্ট্রালাইজ ঢাকা শহর গড়ে উঠেছে। এই শহরকে আমি এখন আর চিনি না। এই শহর একান্তই যদি আমি তাকাই, এই শহরটাকে আমার মনে হয়, আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, হার্লেমের যেরকম একটা গলি, এই শহর তেমনি একটা হার্লেমের কালোদের, যারা গরিব, যারা প্রান্তিক, তাদেরকে শোষণ করবার জন্য যেভাবে একটা গেট্টোতে এদেরকে আটকে রাখা হয় এবং সেখান থেকে যেভাবে বিভিন্নভাবে সার্ভেলেন্সের দ্বারা, পুলিশের দ্বারা, আইনের দ্বারা, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল পলিসির দ্বারা যেভাবে শোষণ করা হয়, ঠিক তেমনি ঢাকা শহর একটা সিটি, এর কিন্তু একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আন্তর্জাতিক পুঁজির স্বার্থকে রক্ষা করা। আপনারা নিউ ইয়র্কে সমৃদ্ধি করছেন, আপনারা ব্রাসেলকে সমৃদ্ধ করছেন, আপনারা বিভিন্ন বড় বড় শহরকে সমৃদ্ধ করছেন কীভাবে করছেন আপনার যে শক্তি, আপনার যে প্রাণ প্রকৃতি, বাংলার যে শস্য শ্যামলিমা নিয়ে আপনারা বড় বড় গান করেন, আমরা যে বিশাল বিশাল গান করি, রবীন্দ্রনাথের গান করি, ডিএল রায়ের গান করি, নজরুলের গান করি, তাকে বিনাশ করে, তাকে ধ্বংস করে আপনার যে সম্ভাবনা, আপনার যে ইকোলজিক্যাল পসিবিলিটি, আপনার যে অন্যান্য যে বায়োডাইভার্সিটি, প্রাণ বৈচিত্র্য বলুন, প্রাণের যে স্পন্দন বলুন, প্রাণের যে স্ফূর্তি বলুন, তার ভিত্তিতে নতুন রকম নগরায়নের যে চিন্তা, সেই নগরায়নের চিন্তা কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন। এই নগরায়নের চিন্তা হারিয়ে ফেলেছি আমরা। কেন হারিয়ে ফেলেছি? যেহেতু আমরা আমাদের রাজনীতির ইতিহাসটা পাঠ করতে শিখিনি। রাজনীতির ইতিহাসের সঙ্গে আমাদের নগরায়নের ইতিহাসটা, নগর নির্মাণের ইতিহাসটা কিন্তু জড়িত। বিচ্ছিন্নভাবে কিন্তু আমরা এই নতুন করে যে নগর করে তুলবো, এটা কিন্তু আমরা করিনি। এটা কিন্তু ঘেট্টো, ঢাকা একান্ত একটা ঘেট্টো। আজকে আমি ঢাকায় এসে আমরা দুবার পথ হারিয়ে ফেলেছি। কারণ এটা একটা সিম্পলি, আপনি নিউ ইয়র্কে যাবেন কি, ব্রাসেলে যাবেন কি, স্পেনে যাবেন, এই যেমন করে ঘেট্টো রাখে, কালো মানুষদের রাখা হয়, আরব দেশ থেকে আসা, তুর্কি দেশ থেকে আসা এসব মাইগ্রেন্টদেরকে যেমন রাখা হয় জার্মানিতে, আপনারা তেমনি মাইগ্রেন্ট মন্ত্র, সস্তা শ্রমের উৎস, চিপ লেবার। আপনারা যারা কী বলে ইঞ্জিনিয়ারিং পড়েছেন কি বড় বড় ডিগ্রি পড়েছেন, আপনারা কিন্তু চিপ লেবার। সস্তায় আপনাদের শ্রম তৈরি করা হয় এবং সস্তা শ্রম আন্তর্জাতিক বাজারে পুঁজির কাছে বেচা বিক্রির জন্য আপনাদেরকে তৈরি করা হয়। আপনাদের বিশ্ববিদ্যালয়ের কিন্তু সস্তা শ্রম তৈরির কারখানা মাত্র। আপনাদের কোনো রাজনৈতিক রাষ্ট্র নাই, আপনাদের সত্যিকারের আপনাদের শহর বলে কিছু নেই। ফলে যদি আজকে এটা আপনাদের শহর না, এটাকে ভাঙতে হবে। তার আজকে গণ অভ্যুত্থানের পরে যদি আমাদের কোনো প্রতিশ্রুতি নতুন করে নিতে হয়, একটা সংকল্প নিতে হয়, তাহলে প্রথম সংকল্প হবে ঢাকা শহর ভাঙতে হবে। ঢাকা শহর ভাঙতে হবে কারণ এক নাম্বার, এটা ইকোলজিক্যালি এবং এনভায়রনমেন্টালি, আমি ইংরেজি বললে কিন্তু মনে হয় যে বিরাট কঠিন শব্দ বলছি, তা নয়। প্রকৃতির সঙ্গে যে সম্পর্কের ভিত্তিতে, সম্বন্ধের ভিত্তিতে আমার যে আবাসটা তৈরি করার যে নিয়ম, এটা আমি করি নাই। আমি বাইরের চিন্তা নিয়ে আমরা এই শহর গড়ে তুলেছি। এই দেখেন, এই হলটার দিকে তাকিয়ে দেখেন, এটা একটা গুদাম ঘর। আজকে যদি এই আলোচনাটাই বাইরে অসম্ভব সুন্দর পরিবেশ, শীত এসে গেছে, শীতের আমেজ, এয়ার কন্ডিশন দরকার নেই, টোটালি আনসাস্টেনেবল, ঠিক আছে, ফসিল ফুয়েল বেস শহর বানিয়েছে। বাইরে
একটা সুন্দর বাগানের মধ্যে, একটু ভাবুন, কল্পনা করুন, একটা সুন্দর একটা বাগানের মধ্যে বসে অদ্ভুত সুন্দর পরিবেশে সূর্য ডুবছে, এই পরিবেশে আমরাই মিটিংটা করছি। বুঝতে পেরেছেন? আমরা কল্পনা করার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছি। আর আমাদের যারা ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা আর্কিটেক্ট, তারা ভাবতেছেন এটা বোধহয় খুব ভালো একটা আর্কিটেকচার। যদি আমি এসে একটু ওয়াসিফকে ফারুককে বললাম যে বেশ ভালোই তো একটা হল আছে, আপনাকে বেশ মোডিং করে, হ্যাঁ ঠিকই, কিন্তু এটা কিন্তু আইডিয়াল না। এই যে সিম্পলি আমরা এখানকার আর্কিটেকচার যদি দেখি, এখান থেকে আমাদের কিন্তু আগাগোড়া ক্রিটিকটা করলে আমরা বুঝবো যে আজকে এই যে নতুন যে শহরের পরিকল্পনা, যেটা আমরা জাস্ট সিটি বলে, শব্দটা কিন্তু বাইরের তৈরি করা, আমরা আলোচনা করেছি, কিন্তু স্টিল যেন আমরা মনে করি ঠিক আছে এই পাশ্চাত্যের এই ক্যাটাগরি দিয়ে আলোচনা হোক, শুরু হোক। তারা এটাকে বলে জাস্ট ট্রানজিশন, মানে শহর ভাঙতে হবে, কিন্তু এমনভাবে ভাঙতে হবে যে যারা এতে এই ভাঙার মধ্যে, এই ভাঙার যে প্রক্রিয়া, সেই ভাঙার প্রক্রিয়ার মধ্যে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, তাদের প্রতি সুবিচার করে আমরা যেন শহরকে ভাঙতে পারি এবং নতুন করে করতে পারি। শহর ভাঙার মানে হচ্ছে প্রথমত এই যে শহর, একটা ছোট্ট শহরকে কেন্দ্র করে একদম কি বলা যায়, আজকে এই যে ক্যাপিটালের পুঁজির যে কেন্দ্রগুলো, সে মার্কিন যুক্তরাষ্ট্রে হোক কি ব্রাসেলস হোক, যেখানে তারা যেভাবে সারা দুনিয়ায় তারা যেভাবে শোষণ করে, তাদের যে সকল ইনস্ট্রুমেন্টসগুলো আছে, মেট্রোপলিটন সিটিতে তাদেরই প্রতিনিধিগুলো বাস করে, এইদের খপ্পর থেকে বাইরে এসে আমরা কী করে আমাদের নগরগুলোকে তৈরি করব, এমনভাবে তৈরি করব যে নগরটা, ভাবুন যে আজকে থেকে সুলতানি আমলে ছিল, গ্রামগুলো কেমন ছিল, নদী বাহিত দেশ, এটা তিনটা বিশাল নদীর মধ্যে এবং তারও শাখা প্রশাখা নদীর ভিত্তিক একটা দেশ এটা। এখানে নগরগুলো গড়ে উঠেছে বিচ্ছিন্নভাবে, এক একটা গ্রাম একটা গ্রামের সঙ্গে তার যে বিভাজন, এটা নদী তৈরি করে দিয়েছে, কোনো মানচিত্র নয়, কোনো নগর পরিকল্পনাকারী এটা করেনি, প্রকৃতি সেই বিভাজনগুলো করে দিয়েছে। বর্ষার সময় যখন আসে, প্লাবন যখন আসে, সেখানে বাঁচবার জন্য সেই গ্রামগুলোকে উঁচু করে, এবং পলি আসছে কোত্থেকে, নেপাল থেকে। আজকে বাংলাদেশের মাটি কিন্তু আপনাদের মাটি না, ওটা কিন্তু নেপালের মাটি। আপনি কি কখনো ভেবেছেন? এটা কিন্তু নেপালের মাটি, হিমালয়ের মাটি, এটা পুরোটা কিন্তু মরুভূমি হওয়ার কথা ছিল। এই মাটিটা এসছে নেপাল থেকে, এই নদী পরিবাহিত হয়ে এখানে এসছে, ফলে মাটিটাও আমরা তৈরি করিনি। ফলে এই যে মাটি এসছে নদীবাহিত, এই যে সংস্কৃতি, তার যে বাণিজ্য ব্যবস্থা, সেই বাণিজ্য ব্যবস্থাটা ছিল গঞ্জ কেন্দ্রিক ছিল। কেমন? আমরা প্রথমে কি বলি, হাট বলি। হাট মানে যেখানে উৎপাদকরা তার উৎপাদিত পণ্য নিয়ে আসে এবং পরস্পরের সঙ্গে বিনিময় করে। এটা হলো সামাজিক বিনিময়ের ক্ষেত্র। বাজার বলতে আমরা এখন যেভাবে বাজার বললে নেতিবাচক আকারে দেখি, এটাও মারাত্মক রকম ভুল ধারণা। কাল মার্ক্সের মধ্যে এগুলো নেই। আমাদের বামপন্থীরা কোথা থেকে পেয়েছি আমি বলতে পারবো না। তারা বাজার শুনলে তাদের গা চুলকানি শুরু হয়। আরে ভাই, বাজার ছাড়া তো সোশ্যাল প্রোডাক্টে এক্সচেঞ্জ কী করে হবে? তারা মার্ক্সের ভাষায় মার্কেটটা ছিল সোশ্যাল প্রোডাক্টের বিনিময়ের ক্ষেত্র, আর পুঁজিতান্ত্রিক বাজারটা সম্পূর্ণ ভিন্ন রকম। তার বাজার তিন রকম। আমাদের এখানে প্রথম বাজার গড়ে উঠেছে, এটাকে আমরা বলি হাট। হাটের পরে এরপরে হয়েছে গঞ্জ। গঞ্জটা হলো ব্যবসায়ীদের বাজার, যে বড় বড় সদাগরি কি নৌকা আসছে, কৃষকদের যে উৎপাদিত পণ্য, পাট নিচ্ছে, বিভিন্ন রকম উৎপাদিত পণ্য, কি মরিচ কি এসব নিচ্ছে, নিয়ে সে আবার শহরে যাচ্ছে। এই নিয়ে আমাদের আরেকটা শহর থেকে শহরের আমাদের কি বিনিময় হচ্ছে। এই হচ্ছে আমাদের কিন্তু নদীমাতৃক অর্থনৈতিক ব্যবস্থা এবং নদীমাতৃক যে সকল সম্পর্ক আমরা গড়ে তুলেছি। আমাদের যে স্বাভাবিক যে প্রবণতা, প্রকৃতি যে তার যে চরিত্র, সেই চরিত্রের সঙ্গে মিল রেখে আমাদের গ্রামগুলো গড়ে উঠেছে, সেই চরিত্রের সঙ্গে মিল রেখে আমাদের বাজার ব্যবস্থা গড়ে উঠেছে, সেই চরিত্রের সঙ্গে মিল করে আমাদের এমনকি প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে। কারণ গ্রামগুলো স্বাধীন, প্রত্যেকটা গ্রাম কিন্তু ডিসেন্ট্রালাইজ, এখন আমাদের কেন্দ্রীভূত শহর না, কিন্তু
গ্রাম কিন্তু গ্রামের সিদ্ধান্ত নিচ্ছে। আমরা যদি গণদেবতা পড়ে থাকেন তারাশঙ্করের, দেখবেন সেখানে ওই যে তার যে প্রশাসনের পদ্ধতি, একদিকে পড়তে পারেন এটা প্রোডাকশন রিলেশনস, যে গ্রামের উৎপাদন সম্পর্ক কেমন, আবার সেই উৎপাদন সম্পর্কের ভিত্তিতে কী করে গণদেবতা কিংবা তার প্রশাসন, তার নীতি, তার নৈতিকতা, তার ধর্মবোধ, এটা গড়ে উঠছে। এটা অসাধারণ একটা উপন্যাস। পড়লে কিন্তু আপনি দেখবেন যে বাংলার আসলকার তার যে আইন কী করে তৈরি হয়েছে, তার সমাজ ব্যবস্থা কী করে ছিল, তার বিভিন্ন রকম, এমনকি বর্ণাশ্রম প্রথার একটা ইমপ্লিসিট ক্রিটিক, মানে তার একটা প্রচ্ছন্ন সমালোচনা আছে, যদিও পুরোপুরি সমালোচনা না, সেটা আমরা আলাদা বিষয়। কিন্তু আমরা ওখানে গণদেবতা পড়লে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সমাজতাত্ত্বিক একটা পাঠ আমরা কিন্তু করতে পারি। তাহলে এই হলো আমাদের সমাজ। এই সমাজটাকে আমরা কোথায় নিয়ে গেলাম? আমরা একটা সেন্ট্রালাইজ স্টেট বানালাম। শুধু সেন্ট্রালাইজ স্টেট বানিয়ে নেই, আমরা এমন একটা সংবিধান বানালাম যেখানে ক্ষমতা একজন ব্যক্তির হাতে, এবং এমনই একটা রাষ্ট্র তৈরি করলাম যেখানে সমস্ত সিদ্ধান্ত অল্প কিছু চোর, মাফিয়া, লুটেরা শ্রেণী গ্রহণ করে, শুধুমাত্র বাংলাদেশকে লুট করার জন্য, আর কিছু না। একটা মাত্র উদ্দেশ্য, কী করে তারা লুট করবে। শহরটা হয়েছে লুটেরাদের শহর, এটা তারা ব্যবহার করে শুধুমাত্র লুট করার জন্য। পুরো দেশের যে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে চিন্তা আমাদের দরকার, তার জন্য যে একটা ব্যাপক আলাপ আলোচনা দরকার, জনগণকে অংশগ্রহণ করা দরকার। প্রত্যেকটা জেলা যে মূলত আলাদা, এমনকি জেলাগুলো পর্যন্ত কলোনিয়াল। জেলাগুলো যেটা গঠিত হয়েছে, এই জেলাগুলো গঠন করেছে কিন্তু ইংরেজ তার ঔপনিবেশিক শাসনের জন্য, খাজনা আদায়ের জন্য। যেখানে বেশি খাজনা তত তাড়াতাড়ি তুলতে পারে, তেমনি করে সেই জেলাগুলোকে তেমনি করে সে সাজিয়েছে। কিন্তু আমাদের গ্রাম তো এরকম ছিল না। আমাদের গ্রামগুলো ছিল নদীর সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিলিয়ে। সেখান থেকে কী করে আমার পণ্যটা, উৎপাদনটা আমি বাড়াবো, সেই পণ্যটা, সেটা ডিসেন্ট্রালাইজ। সেখানেও শাসন ব্যবস্থা সম্পূর্ণ বিকেন্দ্রীকৃত। গ্রাম তার নিজে স্বাধীনভাবে সে চলে। সে তার পণ্য নিয়ে আসে শহরে, গঞ্জে, গঞ্জ থেকে শহরে, এবং সে শহর থেকে আন্তর্জাতিক বাজারে। এই দেখুন, শেষের কথা আমি জোর দিয়ে বলছি। আজকে আপনারা কথা আমাদের এই গ্লোবালাইজেশনের কথা বলেন, শোনান, এই কাহিনী শোনেন না আপনারা, বাংলাদেশকে শোনেন। বাংলাদেশ তো গ্লোবালাইজেশনের অংশ ছিল, সব সময় ছিল। আমরা কি এখান থেকে পাট রপ্তানি করিনি? আমরা কি কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে নেইনি? আমাদের এখান থেকে কি মসলিন বিদেশে যায়নি? তাহলে আমরা এই যে অর্থনীতি সম্পূর্ণ আমরা আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিযোগিতা করেছি, আমরা সম্পদ আমরা জমিয়েছি। বাংলা ছিল শুধু শস্য সবলা নয়, একই সঙ্গে সম্পদে পরিপূর্ণ। তাহলে এই পুরো ব্যবস্থাটা, পুরো সম্পর্কটা ডিসম্যান্টল, ভেঙে ফেলা হয়েছে কলোনিয়াল আমলে। এবং কলোনিয়াল আমলে এই নতুন ঔপনিবেশিক প্রশাসন ব্যবস্থাটা চালু হয়েছে। কলোনিয়াল আমলে এইসব জেলাগুলো কিন্তু ভাগ হয়েছে। তাহলে যদি নতুন শহরের কথা আমরা চিন্তা করতে চাই, নগরায়ন, তাহলে আমাদের অবশ্যই একটা ঔপনিবেশিক আমলের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা তার ঔপনিবেশিক শাসনটা চাইছি না। তাহলে যদি আগে ঔপনিবেশিক শাসনের কেন্দ্রস্থল হতো যদি বিলাত বা ইংল্যান্ড, তাহলে ঢাকা শহরকে তো আমরা আরেকটা বিলাত বানাতে পারবো না। পারবো কি বলুন? এটা তো আরেকটা বিলাত হতে পারবে না। তাহলে প্রত্যেকটা জেলা বলুন কিংবা প্রত্যেকটা গ্রাম বলুন, এরকম স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আর গ্রামগুলো যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে তার তো প্রমাণ আমরা দেখেছি। কেন আমরা দুই হাতে দুই পায়ে হাঁটতে শিখেছিলাম। আমাদের দুই পায়ে হাঁটটা কী করে শিখেছি? আমরা একদিকে কি করছি? কৃষি উৎপাদন করছি, কেন আমরা কৃষি প্রধান সমাজ। আরেক পায়ে আমরা হাঁটছি, আমাদের ছিল তাঁত। ইতিহাস ভুলে যাবেন। এই তাঁত সারা বিশ্বে যেত, এই তাঁতের কাপড় সারা বিশ্বে, শুধু তাঁত না, যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি, এমনকি তাঁতের যে বিশেষ জাত ছিল, যেটা আপনারা এই যে কাপাসিয়া থানা বলুন, এটা তো কার্পাস থেকে এসছে। এই পুরো ধামরা থেকে আরম্ভ করে এই কর্ণফুলের পুরো এলাকাটা ছিল একটা মসলিনের যে এলাকা, যেখানে তাঁত হতো। সেখান থেকে আমরা বিভিন্ন রকম আমরা তুলা উৎপাদন করতাম, অত্যন্ত মসৃণ কাপড় তৈরি করে সেটা বিদেশে যেত। আপনারা স্মৃতি ভুলে যাচ্ছেন কেন? আমরা নতুন নগরায়ণ করতে চান, আপনাদের পুরনো স্মৃতিতে ফিরে যেতে হবে। তার মানে এই নয় যে আমরা পুরনো বাংলাদেশ ফিরে আনতে পারবো না, কিন্তু আমরা নতুন বাংলাদেশ শুরু করবার
যে জন্য যে কল্পনাটুকু দরকার, আমরা কি হারিয়েছি আর কি সম্ভব, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে পুরনো স্মৃতি যেমন করে বারবার আমাদের ফিরে যাওয়া দরকার, তেমনি একই সঙ্গে নতুন কী কী সম্ভব এই বর্তমান নিউ লিবারেল ইকোনমিক অর্ডার, মানে বিশ্বব্যাপী যে নতুন বাজার ব্যবস্থা, যেটার মধ্যে অল্প কয়েকটা কোম্পানি, এলন মার্কস কি জুকারবার্গ কি বিল গেটস, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এদের বাইরে আমরা আমাদের একটা অর্থনীতি এবং একই সেই অর্থনীতির ভিত্তিতে আমাদের যে বিশেষ নগরায়ন, এটা আমরা কী করে করব। তাহলে আমি প্রথম আপনাদের কাছে একটা প্রস্তাবটা রাখবো, এজাজকে বলবো এটা ভাবতে। আমরা ভাবছি, আমাদের নিঃসন্দেহে আমরা বিভিন্নভাবে ভাবছি, সেগুলো এই যে এই একটা অ্যান্টি কলোনিয়াল, আমাদের যে কলোনিয়াল হ্যাংওভার আমাদের মধ্যে রয়েছে, এই কলোনিয়াল হ্যাংওভার থেকে আমরা কাটিয়ে উঠি এবং আমাদের যে প্রাকৃতিক যে স্বাভাবিক যে শক্তি, তিনটে নদীর যে মোহনা, তিনটে নদীকে কেন্দ্র করে যে বদ্বীপটা গড়ে উঠেছে, এইকে নতুন করে কল্পনা করি। আমাদের একটা প্ল্যান আছে, বলা হয় ডেল্টা প্ল্যান বা আর কী কী প্ল্যানের নাম বলে, এগুলো কাজ হবে না, এগুলো ফেলে দিতে হবে, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এই গণ অভ্যুত্থান জুলাইয়ের আমাদেরকে নতুন করে ভাববার প্রেরণা দিতে হবে, শক্তি দিতে হবে। তো এটি হলো প্রথম ব্যাপার। আমরা একটা নতুন নগরায়নের শুরুটা হতে হবে, 1 নম্বর শহর ঢাকাকে ডিসম্যান্টেল, ভেঙে ফেলতে হবে। দয়া করে আমি ঠিক যে ভাষায় বলছি সে ভাষায় কথা বলতে হবে না, এটা ভাঙতেই হবে। এটা একটা বসবাসের যোগ্য শহর না। শুধু ঢাকা শহরের কথা বলি, আমি চিটাগাং থেকে ঘুরে এসেছি, যেটা পাহাড় ছিল এক সময়, অসাধারণ, মাতামুহুরি থেকে আরম্ভ করে কর্ণফুলি থেকে, এটা অসাধারণ একটা যে জায়গা, এই শহরকে নষ্ট করে ফেলা গেছে। ওখানে থাকা যায় না, ওটা আবার যোগ্য না, এগুলো ভেঙে ফেলতে হবে আমাদের। ফলে গণ অভ্যুত্থানে মানে কিন্তু নতুন করে নিজেদেরকে নির্মাণ করা। এটা যে শুধু নতুন গঠনতন্ত্র প্রণয়ন তা নয় কিন্তু, যেটা আমি বলি বারবার, আপনার সংবিধান 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 করেন, এটা দিয়ে করবেনটা কি? আইন বানাবেন? আইন দিতে হবে না, আপনাকে নতুন করে নিজেকে গঠন করবার চিন্তা করতে হবে। তার মানে এটা কি? কলোনিয়াল যেসব হ্যাংওভার আপনার গঠনতন্ত্রে রয়ে গেছে, বলে না উকিলরা, কি বলে যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, আপনার সঙ্গে সঙ্গে হ্যাঁ ঠিকই তো আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা লাগবে। সাংবিধানিক ধারাবাহিকতা মানে এই শহরটা যেমন আছে তেমন টিকিয়ে রাখা। সাংবিধানিক ধারাবাহিকতার মানে হলো কলোনিয়াল আমলের যেসব আইনগুলো আছে, পেনাল কোড থেকে আরম্ভ করে যত রকম কলোনিয়াল যত অত্যাচারের নির্যাতনের আইন আছে, তার ধারাবাহিকতা রক্ষা করে। আপনারা কিন্তু গান নাড়ছেন, মানে গোলামের বাচ্চা গোলাম, অদ্ভুত ব্যাপার। ও যে গোলাম, এই আইন দ্বারা তাকে গোলাম রাখা, সে নিজে কিন্তু বোঝে না। আচ্ছা, এই উকিলগুলো বলতেছে, আপনাদের কোনো হুঁশ নেই, কী বলতেছে তারা বলতেছে ইংরেজ শাসন চলতে হবে। আপনি কনস্টিটিউশন কন্টিনিউ কথাটা মানে হলো ইংরেজের শাসনে চলতে হবে, এটাই কি আপনারা চান? এবং এটার নামে, সংবিধানের নামে দেখুন ঢুকে ফেলে পুরো গণ অভ্যুত্থানের সংবিধানের ভেতরে। ঢাকা শহরে যারা তথাকথিত বুদ্ধিজীবী, চিন্তা করতে সক্ষম, তাদের কোনো খবর নেই যে এটা কিন্তু তাদেরকে কিন্তু দমন করার জন্য, তাদের কিন্তু গোলামের বাচ্চা রাখার জন্য কিন্তু কথাগুলো বলা হয়। তাহলে আমরা যদি নগরায়নের কথা ভাবি, আমাদের কিন্তু গঠনতন্ত্রের কথা ভাবতে হবে, যে আমাদের গঠনতন্ত্রের মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা আমরা কী করে আমাদের যে নগরায়ন পরিকল্পনা, সেই নগরায়ন পরিকল্পনার দাবিগুলো তার মধ্যে থাকতে হবে। কীরকম দাবি থাকতে পারে? ঠিক আছে, আমরা ভাবতে পারি, আমরা আলোচনা শুরু করতে পারি, এরকম থাকতে পারে যে প্রাণ প্রকৃতি প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে এমন কোনো আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। এই আমাদের সংক্ষেপে কিন্তু আপনাকে গঠনতন্ত্রের একটা কিন্তু অলরেডি কংক্রিট কিন্তু একটা প্রস্তাবনা করে আলোচনা করব, যে আমাদের এখান থেকে আসবে যে তোমরা যে নতুন যে গঠনতন্ত্র প্রণয়ন করবে, সেই গঠনতন্ত্রের প্রাণ প্রকৃতি ধ্বংস করতে পারবে না। এবং আমাদের যে লোকায়ত জ্ঞান, সেই লোকায়ত জ্ঞানের যে যথার্থ যে জ্ঞানের যে বিকাশ ঘটেছে বিশ্বব্যাপী, সেই জ্ঞানের বিকাশের পরিপ্রেক্ষিতে যে লোকায়ত জ্ঞানের ভিত্তিতে আমরা নতুনভাবে বাংলাদেশ গঠন করতে পারি, তার যথাযথ মর্যাদা দিতে হবে। বাস, সংবিধানে একটা দুটো নীতিগত দিন থাকে, 16 পাতার সংবিধান লিখতে হয়। ফলে যখনই বলি প্রাণ প্রকৃতি প্রাণ বৈচিত্র্য রাষ্ট্র ধ্বংস, এমন কোনো আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যাতে প্রাণ প্রকৃতি এবং এইটা ধ্বংস হয়। সঙ্গে সঙ্গে তার মধ্যে আমরা এটা নতুন নগরের পরিকল্পনা কিন্তু তার মধ্যে পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, খুব কঠিন কিছু না, কিন্তু ভাবতে মনে হচ্ছে বিরাট জটিল ব্যাপার, মোটেও জটিল কিছু নেই।
যদি আমরা মনে করি আমাদের এই শহরটা প্রাণ প্রকৃতি এবং প্রাণ বৈচিত্র্য প্রতি মনোযোগী হয়ে শহরটা গড়ে তুলতে হবে, স্বভাবতই আমরা এই আর্কিটেকচারটা রাখবো না। আমাদের নতুন নতুন যারা আসবে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, অত্যন্ত বুদ্ধিমান তরুণরা যারা আসতেছে আগামী দিনে, যাদের পদধ্বনি শোনা যাচ্ছে, তারা তো নতুন আর্কিটেক্ট হবে, দুনিয়াকে কাঁপিয়ে দেবে তাদের স্থাপত্য কলার সৌন্দর্য দ্বারা, তার নতুন চিন্তার সৌন্দর্য দ্বারা। তারা নদীকে কী করে ব্যবহার করতে হয়, পানি কী করে ব্যবহার করতে হয়, দেখাবার ঢাকা শহরের ভেতর দিয়ে নদী বয়ে চলে যাচ্ছে। একটু ভাবুন, একটু চিন্তা করতে চেষ্টা করুন। খালগুলো ছিল, খুব সহজ খাল ছিল। এই শহরটা কী ছিল? এই শহরটা একটু উঁচু শহর ছিল, আর কিচ্ছু না। এবং খালগুলো ছিল, একটা খালও খুঁজে পাবেন না, সব খাল মধ্যে হয়ে গেছে। বর্ষা এসছে, বর্ষার পানি দিয়ে এখান থেকে পানি গিয়ে চলে যাবে। হঠাৎ করে 1988 সালে বন্যা এলো, আর বন্যাটা কোথায় ঢুকলো? গুলশানে ঢুকলো গিয়ে। এখন গুলশানবাসীদের মনে হলো পানিটা তার জন্য সমস্যা। ও তখন পানি আটকানো শুরু করলো। তখন এই বন্যা বাঁধ প্রকল্প, বন্যা বন্ধ করবেন, শহরকে রক্ষা করতে হবে, শহর রক্ষা বাঁধ, এসব ফালতু চিন্তাগুলো এসে গেলো আমাদের মধ্যে। কেন? পানি তো যেতে হবে, পানিকে তো আমরা চলে যাওয়ার জন্য জায়গা দিতে পারবো না, ও তো সমুদ্রে যাবে। তাহলে দেখা যায় এই যে যাদের পানি সম্পর্কে ধারণাও নাই, পানি তো একটা, এটাও কিন্তু নগরায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট দিয়ে তো আমি নগরায়ন করতে পারবো না। ভাসানী যেমন করে পানির সম্পর্কে বলেছেন যে পানি তো, ইঞ্জিনিয়ারে তো পানিকে বোঝে না। কেন বুঝে না? ইঞ্জিনিয়ার মনে করে পানি বোধহয় খালি লাগে তাদের এই কনস্ট্রাকশনের জন্য, কিন্তু এই যে ব্যাঙের পানি লাগে, সাপের পানি লাগে, মাছের পানি লাগে, জীব অনুজীবের পানি লাগে। তাহলে আপনি যদি পানি নিয়ে দর কষাকষি করেন ইন্ডিয়ার সঙ্গে, এটার হিসাব কী করে দেবেন? লাগে তো পানি, পানি তো একটা আমার, পানি থেকে সমস্ত জীবনের উৎস এটা গড়ে ওঠে। তাহলে এই পানির তো একটা পরিকল্পনা, নগরায়ণ পরিকল্পনা মানে একই সঙ্গে পানির পরিকল্পনা। ঢাকা শহরে ভেবে দেখুন যে ঢাকা শহরে একটা মাঝখান দিয়ে আমাদের একটা খাল চলে যাচ্ছে, বন্যার সময় পানি চলে যাচ্ছে সমুদ্রের দিকে, সেই খালকে সুন্দর খালের মাঝখানে এটা বিভিন্ন রকম বাজার গড়ে উঠছে, আমাদের পুরো জাহাজের মধ্যে রেস্টুরেন্ট চলছে, বা এই অনুষ্ঠানটা কোনো একটা জাহাজে হচ্ছে এই খালের মধ্যে। একটু ভাবুন না, আমরা ভাবতে শিখি, কল্পনা করতে শিখি, এটাই তো আমাদের প্রকৃতি আমাদেরকে এটা দিয়েছে। তাহলে এই প্রকৃতিকে যখনই আমরা আত্মস্থ করতে পারবো, ভাবতে পারবো, আমরা কিন্তু নতুন শহর তৎক্ষণাৎ তৈরি করার পদ্ধতি পেয়ে যাবো। আমাদের প্রকৃতি, আমি যে কথাগুলো বলছি সেই কথার সঙ্গে তার সঙ্গতি রয়েছে। টাইম শেষ হবে, আর 2 মিনিট, ঠিক আছে। সেখান থেকে আমরা এই জায়গাটা নাম করে, তাহলে আমাদের যে নগরায়নের যে চিন্তাটা আমরা এখন করছি প্রাণ প্রকৃতিকে কেন্দ্র করে, সেটা হচ্ছে এই নগরকে যেমন ডিসম্যান্টেল করতে হবে, একই সঙ্গে এই যে বাইনারিটা গড়ে উঠেছে গ্রাম বনাম শহর, এই বাইনারি ভেঙে দিতে হবে। প্রত্যেকটা গ্রাম একই সঙ্গে শহর, সো-কল মেট্রোপলিটন সিটি, এর ধারণাটাই আমাদের জন্য ক্ষতিকর। ডেফিনেটলি কিছু কিছু শহর লাগবে, তার সঙ্গে অন্যান্য মেট্রোপলিটন সিটির কানেকশনস লাগবে, সেটা ভিন্নতম। কিন্তু শহর আকারে এই যে বিল্ডিং কেন্দ্রিক এই শহর আকারে যেটা আমরা গড়ে তুলেছি, এই শহরটা অবশ্যই আমাদের যে মূল যে আমাদের প্রাণ বলি, প্রকৃতি বলি, আমাদের এই সমস্ত আমাদের দীর্ঘ যে ইতিহাস, আমরা মুখে বলি শস্য শ্যামলা বাংলা, কিন্তু বানাই এরকম একটা একটা ঘেট্টো, এরকম একটা বস্তি, শহর নামক বস্তি তৈরি করি। এই চিন্তা থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা একটা নতুনভাবে নগরায়নের একটা চিন্তা করতে পারবো। আমি আপনাদের খুব টেকনিক্যাল কোনো কথা বলিনি, আমি বলতে চাই না। টেকনিক্যাল আমাদের নোট ছিল, আমরা হয়তো বা এটা সময় পেলে আমাদের চোখটা ভালো হয়তো লিখবো, কিন্তু আমি মনে করি যে টেকনিক্যালি বা যারা নগরায়নে কাজ করেন তাদের পক্ষে এটা বাস্তব, যে কথাগুলো, যে স্বপ্নটা আপনাদেরকে জাগাবার চেষ্টা করছি, সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন কিন্তু সম্ভব। আমি এই কথা বলে শেষ করবো। এবং আমরা মনে করি গণ অভ্যুত্থানের মানেই হচ্ছে আমাদের যে স্বপ্ন, আমাদের যে অভিপ্রায়, এই অভিপ্রায়কে বাস্তবায়ন করবার শর্তগুলো তৈরি করা, বাস্তবায়নের পথে যে সকল বাধা আছে সেই বাধাকে অপসারণ করা, এবং এই বাস্তবায়ন করবার জন্যে আমাদের যে অন্তর্নিহিত শক্তি, আমাদের যে মেধা, আমাদের যে কল্পনা শক্তি, তাকে সংগ্রহ করা, একত্রিত করা, সেই সামষ্টিক শক্তির ভিত্তিতে আমরা যেন একটা নতুন ধরনের শহর এবং নতুন ধরনের বাংলাদেশ গড়ে তুলতে পারি, এবং যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কাছে আমরা নিবেদন করতে পারি যে এই আমরা
তোমাদের প্রতি আমাদের উপহার। আমরা তোমাদেরকে বলিনি, আমরা নতুন করে বাংলাদেশ গড়ে তুলছি। সকলকে ধন্যবাদ।